সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফরহাদ মাজারকে তো আপনারা সবাই চেনেন, লেখক ও চিন্তক। এছাড়াও তিনি বর্তমানে পিনাকির মতোই ছাত্র সমন্বয়কদের একজন আধ্যাত্মিক গুরু। তো এই ফরহাদ মাজার সম্প্রতি ফেসবুকে এক ভয়ঙ্কর স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসে তিনি সরকারের বিরুদ্ধে কয়েকটি গুরুতর অভিযোগ এনেছেন। তার এই অভিযোগগুলো যদি সত্যি হয়, তাহলে এই সরকার ও এই সরকারের অধীনে যারাই পরবর্তী সরকার গঠন করবে তাদের ভবিষ্যতে ভয়ঙ্কর বিপদে পড়তে হবে। তো কি সেই অভিযোগগুলো, তাই আজ আপনাদের সামনে তুলে ধরব। ফরহাদ মাজারের অভিযোগের প্রথমে যেটি আছে সেটি হলো, এই ইউনূস সরকার হচ্ছে একটি প্রতি বিপ্লবের ফসল। তিনি লেখেন, গণ অভ্যুত্থান কোনো আইন বা সংবিধান মেনে ঘটেনি, বরং পুরনো আইন ও সংবিধান উৎখাত করে নতুন গঠনতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করার জন্যই জনগণ নিজেরা ফ্যাসিস্ট সংবিধান ও ব্যবস্থা উৎখাত করেছে। এর পরপরই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতি বিপ্লবী তৎপরতা শুরু হয়। ৮ আগস্টে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান এবং তার গড়ে তোলা পুরো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার সংবিধান রক্ষার শপথ নিয়ে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন করা হয়। অর্থাৎ ৮ তারিখে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে একটি সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটানো হয়। তার মতে আমেরিকা ও এস আলম গোষ্ঠী, মানে ব্যবসায়ী গোষ্ঠী, নিজেদের স্বার্থ রক্ষার জন্য এই ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়েছে। আর এর জন্য তারা খুব চাতুরতার সাথে ছাত্রদের বিপ্লবকে চুরি করে নিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এই সরকারকে পরিচালনাই করে আমেরিকা, আর এর এজেন্ট হচ্ছে আসিফ নজরুল। তিনি লেখেন, 18 আগস্ট 2024 জেফ্রি স্যাক্স বলেন, আদতে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বাংলাদেশে শুধুমাত্র সরকার বদল ঘটেছে। তাহলে সেনা সমর্থিত উপদেষ্টা সরকারের ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত আরেকটি সরকার রয়েছে। এই ধরনের সরকারের পক্ষে আসিফ নজরুলও সাফাই গিয়েছেন। এই বিষয়ে তাকে প্রশ্ন করায় তিনি বলেছেন, পৃথিবীতে কোন দেশে সরকারের ভেতরে সরকার থাকে না? পৃথিবীর সব সরকারের ভেতরেই সরকার থাকে, যাকে কিচেন ক্যাবিনেট বলা হয়। এটি অনেক বড় অভিযোগ। এর জন্য আসিফ নজরুল ভবিষ্যতে বড় ধরনের বিপদে পড়বেন। এছাড়া তিনি এই সরকারের দেওয়া ঘোষণাপত্রকে সম্পূর্ণ বোগাস বলেছেন, আর এই ঘোষণাপত্র যে ছাত্রদের ভবিষ্যতে কোনো সুরক্ষাই দিতে পারবে না সেটিও উল্লেখ করেছেন। তিনি লেখেন, তাহলে অবৈধ সরকারের জুলাই ঘোষণাপত্র দেবারও কোনো রাজনৈতিক বা আইনি বৈধতা নাই। সেই দিক থেকে জুলাই ঘোষণাপত্রে কি আছে বা কি নাই সে তর্ক অর্থহীন। অনেকের দাবি, যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, ডক্টর ইউনূসের জুলাই ঘোষণা তাদের সাংবিধানিক লঙ্ঘনের জন্য দায় মুক্তি করেছে। শেখ হাসিনার সংবিধান রক্ষার শপথ নিয়ে এবং সেই সংবিধানের অধীনে দায় মুক্তি সম্পূর্ণ অসম্ভব। শেখ মুজিবের হত্যার বিচার এড়ানো যায়নি। তার এই দাবি কিন্তু সত্যি। ইতিমধ্যেই অনেক বিশ্লেষক কিন্তু এটি উল্লেখ করেছেন। তারা বলেছেন যে এই ঘোষণাপত্র কোনোভাবেই ছাত্রদেরকে সুরক্ষা দিতে পারবে না। এটি এই জন্য না যে সংবিধান বাতিল করা হয়নি, এটি এই জন্য যে আমাদের দেশের রাজনীতির ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, এর পরের যে অভিযোগ তিনি করেছেন সেটি সবচেয়ে গুরুতর ও সবচেয়ে মারাত্মক। তিনি বলেছেন, এই সরকার সম্পূর্ণ অবৈধ, আর এই সরকারের অধীনে যে নির্বাচন হবে, পরবর্তী সরকার যারা আসবে তারাও অবৈধ হয়ে যাবে। তিনি লেখেন, অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ। শেখ হাসিনার সংবিধান ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অধীনে নিবন্ধন পাওয়া প্রতিটি রাজনৈতিক দলের নিবন্ধন অবৈধ। অতএব নতুন সংবিধান প্রণয়ন এবং নতুনভাবে নির্বাচন বিধিমালা প্রণয়ন ছাড়া নির্বাচনও সম্পূর্ণ অবৈধ। আমি সাধারণত ফরহাদ মাজারের কোনো বক্তব্যের সাথে একমত হই না, বেশিরভাগ সময় আমার মতামত ভিন্ন হয়, কিন্তু এই পার্টিকুলার বিষয়ে আমি তার সাথে সম্পূর্ণ একমত। কারণ আমিও প্রথম দিন থেকে এই কথাই বলেছি, এই সরকার সম্পূর্ণ অবৈধ। তাই এই সরকারের অধীনে যা কিছু হবে সবই অবৈধ। সরকার অবশ্য নিজেদের বৈধতার জন্য সুপ্রিম কোর্টের রায়ের কথা বলে, কিন্তু মজার বিষয় হচ্ছে তারা এখন পর্যন্ত এই রায়ের কপি দেখাতে পারেনি, আর পারবেও না। কারণ বিচারকরা এরকম কোনো রায় দেয়নি। কারণ তারা যে সময় রায় দেবার কথা বলছে সেই সময় 3 বিচারকের 2 বিচারক সেনা হেফাজতে ছিল, তাই রায় দেবার প্রশ্নই আসে না। এটি এখন স্পষ্ট ও প্রমাণিত যে এই সরকার অবৈধ। তাই এই সরকারের আমলে যে নির্বাচন হবে
বা এই সরকারের অধীনে যে নির্বাচন হবে তা সম্পূর্ণ অবৈধ হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে উপায় কি? এ ব্যাপারে অবশ্য ফরহাদ মাজার বলেছেন, ডক্টর ইউনূসের সামনে শেখ হাসিনার সংবিধান বাতিল এবং পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিকল্প নাই। ফ্যাসিস্ট সংবিধান অবশ্যই বাতিল করতে হবে, তার জন্য অবশ্যই গণপরিষদ নির্বাচন আগে করতে হবে এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন এবং নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে নতুন সরকার গঠন ছাড়া ডক্টর ইউনূসের সামনে আর কোনো পথ খোলা নাই। আমি অবশ্য তার এই বক্তব্যের সাথে একমত নই, কারণ আমার মতে ইউনূস সরকার আর কোনোভাবেই বাঁচতে পারবে না, সে সময় পার হয়ে গেছে। তবে হ্যাঁ, আগামীতে যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তাদের একটি বাঁচার উপায় আছে, আর সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা। আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল, যদিও হাসিনা সরকার বাতিল করে দিয়েছিল, কিন্তু ছিল। এখন সুপ্রিম কোর্টের রায় নিয়ে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন করলে পরবর্তী সরকার, নির্বাচিত সরকার বেঁচে যাবে। আর এটি কিন্তু রাজনৈতিক যারা করে তারা কিন্তু বোঝে, তাই আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে ইতিমধ্যেই অনেক রাজনৈতিক দল কিন্তু বলতে শুরু করেছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য। তারা যুক্তি হিসাবে বলছে যে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে, ব্লা ব্লা ব্লা, কিন্তু আসল ঘটনা হচ্ছে এটি, কারণ তারা জানে যে ভবিষ্যতে কি সংকট তৈরি হতে যাচ্ছে। আর আমার মনে হয় বিএনপির এই ব্যাপারটিতে অনেক জোর দেওয়া উচিত, কারণ আগামীতে নির্বাচন হলে তারাই জিতবে, তারাই সরকার গঠন করবে, আর বিপদে তারাই পড়বে। আর ইউনূস সরকারের পরিণতি নিয়ে ফরহাদ মাজার যেটি লিখেছেন সেটি একটু বলতে চাই। লুটেরা ও মাফিয়া শ্রেণীর প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক ফয়সালা বা সমঝোতা তাকে আগামী দিনে বাঁচাতে পারবে না। তিনি আদতে এস আলম সহ লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে যে সমঝোতা করেছেন তারাই তাকে শেখ হাসিনার সংবিধান দিয়েই শাস্তি দিতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে বাঁচাতে পারবে না। ডক্টর ইউনূস দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতার দিকে তাকান, নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন না। তার এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত। ইউনূস সরকারের সাথে যারা ছিল তারা আর কখনোই বাঁচতে পারবে না। কোনো না কোনো এক সময় তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, শাস্তি তাদের পেতেই হবে। এখন দেখার বিষয় সেটি কবে হয়। তো যাই হোক, এই ছিল এই ব্যাপারে আমার মতামত। তো ফরহাদ মাজারের এই ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।